সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান ডিসকাশনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে কথা বলি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, কৃষি পণ্যের সংরক্ষণ এবং সরবরাহ প্রক্রিয়ায় জড়িত হিমাগার ব্যবসায়ীরা আর এই খাতের উদ্যোক্তারা মজুতদারি করেন, কারসাজি করেন এমনটি শোনা যায়, যদিও ব্যবসায়ীরা সবসময় এটি সত্য নয় বলে দাবি করেন। আজ আমরা হিমাগার খাত নিয়ে কথা বলবো। আমাদের অতিথি মুস্তফা আজাদ চৌধুরী বাবু, তিনি বাংলাদেশ হিমাগার মালিক সমিতির প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বিসিসিআই বিসিআইয়ের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন। মুস্তফা আজাদ চৌধুরী বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু আপনাদের ব্যবসা বাণিজ্য হিমাগার খাত নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে একটু সমসাময়িক অর্থনৈতিক দু একটি দিক নিয়ে একটু আলাপ করতে চাই। এখন অর্থনীতিতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ব্যাংক ঋণের সুদহার। আমরা দীর্ঘদিন বিনিয়োগ এবং ঋণের সুদহারটা আমাদের 9-6 ছিলাম, সেটি তুলে নেওয়ার পরে এখন স্মার্ট পলিসিতে সেটি পর্যায়ক্রমে গত জুলাই থেকে বাড়ছে, এখন 14% প্রায় ছুঁই। এটি কি আপনারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আপনাদের নতুন করে গলার কাটা তৈরি হচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমেই নাগরিক টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনি সমসাময়িক ব্যাপার যেটা বলেছেন, বিশেষ করে ব্যাংকের সুদহার 9 থেকে প্রায় 14% চলে গেছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঠিক সময় যদি আপনি কিস্তি পরিশোধ করতে না পারেন, আরও 2% প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 16%। এবং সবচেয়ে দুঃখের বিষয়, এসএমই খাতে যারা ব্যবসা করেন, স্মল মিডিয়াম এন্টারপ্রেনার যারা, তাদের জন্য 1% সার্ভিস চার্জ রয়েছে। তাহলে তাদের জন্য সুদের হার হয়ে যাচ্ছে 15 + 2 17%। কোনো দেশে কি 17% ব্যাংকের সুদ দিয়ে ব্যবসা করা সম্ভব? এই যে 17% সুদ নেওয়া হচ্ছে, আপনি আগামীতে দেখবেন দেশের খেলাপি ঋণের হার কত পার্সেন্ট বেড়ে যায়। আপনার 9 থেকে 14% করার পিছনে সারা বিশ্বে যে মূল্যস্ফীতি ঘটেছে, সেই আলোকে এই 9 থেকে 14% বাংলাদেশ ব্যাংক অনেক পরে করেছে। বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন কর্নার থেকে চাপের কারণে সরকার এটা বা বাংলাদেশ ব্যাংক করতে বাধ্য হয়েছে বলে আমরা মনে করি। তার কারণ হলো অর্থনীতি নাকি বলে সুদের হার যখন বাড়বে তখন আপনার মূল্যস্ফীতি কমে আসবে। এই সংজ্ঞাটা আমরা একমত, কিন্তু এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এগুলো উন্নত বিশ্বের জন্য প্রযোজ্য। মনে করুন আমেরিকা বা ইউরোপে কিংবা উন্নত দেশ সিঙ্গাপুরে প্রতিটি মানুষ তাদের দৈনন্দিন খরচ ক্রেডিট কার্ডের মাধ্যমে করে থাকে। ধরেন ট্রেনে চড়ছেন, ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটছেন, গ্রোসারি সব খরচ করছেন, ক্রেডিট কার্ড দিয়ে করছেন, ট্যাক্সিতে উঠছেন করছেন, সকল বিষয়ে তাদেরকে ক্রেডিট কার্ডের মধ্যে তারা খরচ করেন। তাহলে যখনই আমি একজন ভোক্তা হিসেবে, ক্রেতা হিসেবে আমি ক্রেডিট কার্ড দিয়ে খরচ করবো, তখন আমি চিন্তা করব আজকে আমি যে তরমুজটা 100 টাকা দিয়ে কিনছি, এর সঙ্গে আমার আরও প্লাস হয়ে যাচ্ছে 14%। আমি তখন চিন্তা করব যে আমি পণ্যটা কিনবো কি কিনবো না। কিন্তু বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ক্রেডিট কার্ড দিয়ে এই খরচগুলো করেন? আমাদের দেশের অর্থনীতি কিন্তু পুরোটা নির্ভরশীল ব্যাংক ফাইন্যান্সের উপরে। আমাদের এখানে স্টক এক্সচেঞ্জ বা সেভাবে ডেভেলপ করেনি, যার ফলে প্রতিটি খাতের ছোটো থেকে আপনি সর্ববৃহৎ ব্যবসায়ী, তারা কিন্তু সকলেই ব্যাংক ঋণের উপর নির্ভরশীল। যখনই আমি ব্যাংকের 9 থেকে 14 হয়ে গেল, 5% প্লাস হয়ে গেল, আমি 10 লক্ষ টাকার যদি তরমুজের ব্যবসা করে থাকি, এই পণ্যতে আমার 5% প্লাস হয়ে গেল। এই 5% প্লাস হলে আমার 100 টাকার তরমুজ কিন্তু 114 টাকা বিক্রি, যেটা 109 টাকা বিক্রি হতো সেটা 114 টাকা বিক্রি করছি। তাহলে এখানে কি মূল্যস্ফীতি কমলো না বাড়লো? তাই আমি মনে করি বাংলাদেশের জন্য এই থিওরি কার্যকরী না, এবং এটা বাংলাদেশের মূল্যস্ফীতিকে আরও বাড়াচ্ছে এবং বাড়াবে, এবং পাশাপাশি ব্যবসায়ীরা হাই রেন্টে সুদ দিয়ে ব্যবসায় টিকে থাকতে পারবে না এবং তারা ঋণ খেলাপিতে পরিণত হবে এবং ঋণ খেলাপি আরও বেড়ে যাবে। ঠিকই বলছেন, যদি এই সুদহার যদি বাড়ে সেটি ইনফ্লেশন বাড়াবে, এটি ঠিক আছে, ধরে নিলাম। আবার আপনি যেটি বললেন যে ব্যবসার খরচ যেহেতু বেড়ে যাবে, এখন এইগুলো নিয়ে তো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেন দরবার করার দায়িত্ব তো আসলে ব্যবসায়ী সংগঠন আপনারা যারা আছেন। আপনি বিসিসিআইতে দীর্ঘদিন ছিলেন, বিসিআইয়ের প্রেসিডেন্টও ছিলেন। আপনারা এইগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাথে দেন দরবার করেন না? অবশ্যই। যখন 2021-23 মেয়াদে জসিমউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমার মনে পড়ে আমরা ফজলে কবির সাহেব এবং এখন বর্তমান গভর্নর মহোদয় সাহেব আসার পর আমরা প্রতি কোয়ার্টারলি এবং 6 মান্থ আমরা গভর্নর মহোদয়ের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলি নিয়ে আমরা মিটিং করেছি। জুনের
করেছি, ডিসেম্বরে করেছি, মার্চে করেছি। এবং আমি মনে করি এইসব বিষয় নিয়ে বিজনেস কমিটির এই প্রবলেমগুলো নিয়ে আমি মনে করি এফবিসি বর্তমান যারা নেতৃত্বে আছেন তাদের অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে সঙ্গে মিটিং করা উচিত। মাননীয় অর্থমন্ত্রী নতুন এসেছেন, মাননীয় নতুন অর্থ প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং দেশের অর্থনৈতিক খাতকে সঠিক পথে চালিত করার জন্য এবার নতুন দুজন মন্ত্রী এসেছেন। এবং আমরা মনে করি এফবিসিসিআই সহ যেসব লিডিং বিজনেস সংগঠনগুলো আছে তাদেরকে এই নিয়ে সরকারকে বোঝানো উচিত, যেটা বাস্তব সেটাকে সরকারকে বোঝালে আমি মনে করি অবশ্যই সরকার বুঝবেন। এবং আমি মনে করি এসএমইর জন্য যে 1% দিয়েছে এটা কিন্তু মরার করার গা, সবসময় গরিবদের উপরেই বেশি চাপ। কেন বলো 1% দিয়েছে? ব্যাংকগুলো বলছে যে আমাকে 100 কোটি বা 200 কোটি টাকা একটা যদি কোনো কর্পোরেট গ্রুপকে দেই তাহলে আমার একটি অফিসারকে যে মেনটেন করতে হয়, আর আমি যদি 100 কোটি বা 200 কোটি এসএমই খাতকে দেই তাহলে 2000 লোককে দিতে হয়, তাহলে আমাকে 2000 লোককে মেনটেন করার জন্য আরও 100 অফিসার নিয়োগ করতে হয়, সেই জন্য তাদের জন্য 1%। এটা কি আমি ছোটো ব্যবসায়ী হই কি এটা আমার দোষ? আমি কি এই বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে আমি একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী হয়ে কি আমি অন্যায় করেছি? সেই জন্য আমাকে বড় ব্যবসায়ীরা দেবে 14% আর আমি দেবো 1%। আমি এই আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করব, এই যে এসএমই খাতে যে 1% সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে এটা পক্ষান্তরে 1% সুদ দেওয়া হচ্ছে, এ থেকে যেন আমাদের এসএমই খাতের ব্যবসায়ীদেরকে এতে মুক্তি দেওয়া হয়। নাহলে এই ছোটো ব্যবসায়ীরা দিন দিন আরও গরিব হবে এবং কর্পোরেট গ্রুপ যেভাবে প্রতিটি খাতে আগ্রাসী বলভাব নিয়ে বিজনেস করছে তাহলে এদেশের ছোটো ছোটো ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা টিকতে পারবে না। একসময় এই দেশটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন অনেক কোম্পানির আওতায় চলে আসবে, যেটা দেশের জন্য সামনের জন্য আর্থসামাজিক কারণে এটা সুখের বিষয় হবে না। আপনি এসএমইর প্রসঙ্গ টানলেন, ঠিক কর্মসংস্থানের দিক থেকে যদি বলি এসএমই তো খুব গুরুত্বপূর্ণ, আবার আমাদের জিডিপিতেও এই খাতটির কন্ট্রিবিউশন আসলে অনেক বড়। তো কিন্তু আমরা দেখি যে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার এসএমই নিয়ে কিছু কথা বলে, তারা বিভিন্ন সময় দাবিগুলো তুলে ধরে, কিন্তু এফবিসিসিআই থেকে খুব বেশি দাবি আমরা এসএমই খাতের জন্য দেখি না। এটি কি আপনারা ইচ্ছে করে অ্যাভয়েড করেন সবসময়? দেখুন, আমরা এফবিসিসিআই হলো কি 2 বছর সময় মেয়াদি আপনার পরিচালনা পর্ষদ, 2 বছর সময় কিন্তু খুব বেশি সময় না, দেখতে দেখতেই চলে যায়। আমি 2010-12-তে যখন একাদশে প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, জসিমুদ্দিন ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি 21-23-এ যখন জসিমুদ্দিন ইসলাম প্রেসিডেন্ট আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। 10-12-তে কিন্তু এসএমই নিয়ে একটা ফেয়ার করা হয়েছিল আমার মনে পড়ে। তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এসএমই ফেয়ারটি তখন কিন্তু উদ্বোধন করেছিল এবং সেখানে 100টা বেশি স্টল ছিল। এবং আমরা এফবিসিতে যখন ছিলাম এসএমই নিয়ে কিন্তু কথা বলেছি। আপনি দেখুন 21-23 কিন্তু আমাদের জোরালো নেতৃত্বের কারণে, জসিম সাহেবের জোরালো নেতৃত্বের কারণে এসএমই খাতে কিন্তু 1% এই সার্ভিসটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যাডপ্ট করতে পারেনি। এবং এসএমই খাতকেই যদি আমরা সরকার কিন্তু এসএমই খাতকে মহিলা উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য আলাদা আলাদা স্কিম দিয়েছে, কিন্তু বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। কিন্তু এই এসএমই খাতকে যদি আমরা করতে না পারি, আমরা গ্রামীণ অর্থনীতিকে যে সবল করতে না পারি, এবং গ্রামীণ অর্থনীতি মানে এসএমই খাত, আমরা গ্রামীণ ক্ষুদ্র দোকান, ক্ষুদ্র কারখানা, ক্ষুদ্র পোল্ট্রি, আজকে দেখেন পোল্ট্রি হারিয়ে গেছে, ক্ষুদ্রগত খামারিরা হারিয়ে গেছে কর্পোরেট গ্রুপের কাছে। কেন হারিয়ে যাচ্ছে? এই যে ব্যাংকের সুদের কারণে। এবং কর্পোরেট গ্রুপদের তাদের অনেক ব্যবসা আছে, আরেক ব্যবসার টাকা আরেক ব্যবসায় তারা ডাইভার্ট করতে পারে, কিন্তু সেই এসএমই ব্যবসায়ীটা সে কিন্তু পারে না। তার জন্য ব্যাংকের সুদ কর্পোরেট গ্রুপের জন্য বা সাধারণের জন্য 13 বা 14% হয়, আমি মনে করি এসএমই খাতের জন্য 10% হওয়া উচিত। যদি আপনি এসএমই খাতকে যদি সাপোর্ট যদি না দেওয়া যায় তাহলে এদেশে মানুষের কর্মসংস্থান কমে যাবে। এখন দেখুন বাংলাদেশে প্রতি বছর 25 থেকে 30 লক্ষ মানুষ আপনার জব মার্কেটে আসতেছে, কিন্তু সরকারিভাবে কতটুকু দেওয়া যায়? এবং আমি যতটুকু জানি বেসরকারি খাতে বছরে 2 থেকে 4 লক্ষের বেশি লোকের জব কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। তাই সেই জন্য এই নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হলে এসএমই খাতকে আমাদের নিতে হবে এবং তাদেরকে সরকারের সাপোর্ট দিতে হবে। মোস্তফা আজাদ, আমরা আরও আলাপ করবো একটা বিজ্ঞাপন বিরতির পরে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমরা যাচ্ছি। বিরতির পরে সে অতিথির সঙ্গে আরও আলাপ হবে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অতিথির সঙ্গে আলাপ করব। আপনি একটি বিষয় ইঙ্গিত করছিলেন যে সুদহার যদি বাড়ে তাহলে ঋণ মান খারাপ হয়ে যায়, খেলাপির পরিমাণ বেড়ে যায়। আপনাদের হিমাগার খাত নিয়ে যদি একটু আলাপ করি, আপনারা তো অনেক দিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করছেন, ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়েছেন।
আপনাদের এই খাতে ব্যাংকগুলোর অর্থায়নের চিত্রটা কি, এবং আপনারা কি ব্যাংকের সঙ্গে ব্যাংকের দেনাপাওনাগুলো ঠিকমতো পরিশোধ করেন? বাংলাদেশের কলসি অ্যাসোসিয়েশন আমি দায়িত্ব নিয়েছি গত বছরের 7ই মার্চ। এরপর থেকে এই কলসি সেক্টরটা কিন্তু সেক্টর প্রজেক্ট, এবং বাংলাদেশে হিমাগার শিল্প মানেই হলো পটেটো বেসড হিমাগার। এখন কিছু কিছু আমরা চাচ্ছি শুধু আলুতে না রেখে এখান থেকে আমরা খেজুর, দেখুন রমজান মাসে খেজুরের দাম সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছিল, আমরা খেজুরের কথা বলছি। আমরা মিট, দেখুন বাংলাদেশে এখন 700 টাকা কেজি আপনার গরুর মাংস। আমরা ব্রাজিলের কিছুদিন আগে মন্ত্রী মহোদয় আসলেন, সেখানে আমরা বলেছি যে মিট যদি আমরা ইম্পোর্ট করতে পারি ব্রাজিল বা মেক্সিকো থেকে, তাহলে আমরা দেশে মিট প্রসেসিং আমরা কোল্ড স্টোরেজ করতে পারি। আমরা ফ্রুট ভেজিটেবল কোল্ড স্টোরেজ আমরা করতে পারি। দেখুন আলুতে আজকে দাম পাচ্ছে কৃষকরা, এবছর কৃষকরা 25 থেকে 30 টাকা কেজিতে 35 টাকা কেজিতে আলু বিক্রি করেছে। এখন কোল্ড স্টোরেজ থেকে আলু কিন্তু এখনও খালাস আরম্ভ হয়নি, কিন্তু কৃষকের বাড়ি থেকে তাদের আলুগুলো বিক্রি করছে, তা 38 টাকা থেকে 40 টাকা আলু বিক্রি করছে। এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আলু উৎপাদনের খরচ হয়েছে 13.5 টাকা, আমি ধরে নিলাম 15 টাকা, তাহলে প্রতি কেজিতে কৃষক 15 টাকা থেকে বেশি লাভ পাচ্ছে। এটা কেন সম্ভব হয়েছে? বাংলাদেশে কোল্ড স্টোরেজগুলো আছে বলে। বাংলাদেশে 400+ কোল্ড স্টোরেজ আছে, 385 কোল্ড স্টোরেজ অ্যাক্টিভ রয়েছে, এবং এই কোল্ড স্টোরেজগুলো আছে বলেই কিন্তু কৃষকদের এই আলুগুলো কৃষকরা প্রিজার্ভ করছে, পাশাপাশি ব্যবসায়ীরা আলুগুলো প্রিজার্ভ করছে। আপনি একটু আগে বলছিলেন যে মজুত করা হয়, কোল্ড স্টোরেজ বিজনেসটাই কিন্তু মজুত বিজনেস, স্টক বিজনেস। কেননা আপনি আলু একটা পেরিশেবল আইটেম, এটা যদি আপনি হিমাগারে সংরক্ষণ না করেন তাহলে আপনার আলুগুলো পচে যাবে, 3 মাসের মধ্যেই পচে যাবে। তাহলে আপনি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো আলু বাজারে পাবেন না। এবং আলু এমন একটা জিনিস আপনি ইম্পোর্ট করেও আনতে পারবেন না, যদিও আমরা বলছি যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনবো, কিন্তু ইন্ডিয়া থেকে আমার জানা মতে কয়েকদিন আগে বগুড়া একটি কোল্ড স্টোরেজে ইম্পোর্ট করে একটি চিপস ফ্যাক্টরি আলু ইম্পোর্ট করেছে, কিন্তু বেনাপোল পোর্টে 5 দিন থাকার কারণে তাদের আলু 50% পচে গেছে। তা সেই জন্য এটা একটা পেরিশেবল আইটেম, এবং এটাকে মজুত করতেই হবে। এবং এটা মজুত, এবং যারা ব্যবসা করে ধান চাল পাট যেমন মানুষ স্টক বিজনেস করে, তিল যেমন করে, শস্য যেমন করে, আলুকে কিন্তু আপনাকে মজুত করতে হবে, এবং সেটা কোল্ড স্টোরেজে করতে হবে। আপনি যদি কোল্ড স্টোরেজে মজুত না করেন তাহলে আপনি এই আলুটা নষ্ট হয়ে যাবে। এবং আপনি বলছিলেন ব্যাংক ঋণের কথা বলছিলেন, দেখুন কোল্ড স্টোরেজ বিজনেসটা এই আপনার 23 সালেই আলুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এর আগের 13 সালের রাজনৈতিক অস্থিরতা ব্লকেটের কারণে সে সময় 1300 টাকা, আমার মনে পড়ে 1300 টাকা বস্তা আলু 100 টাকা বিক্রি হয়েছে। তখন এক একটি কোল্ড স্টোরেজ 10 কোটি 20 কোটি টাকা করে লস করেছে। এই জন্য প্রতিটা 50%-এর বেশি কোল্ড স্টোরেজ প্রজেক্টে পরিণত হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই মাননীয় গভর্নর মহোদয়ের সঙ্গে দেখা করেছিলাম, এবং আমি মাননীয় সেন্ট্রাল বাংলাদেশ ব্যাংকে আমি ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের কলসি অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত এবং বাংলাদেশের কোল্ড স্টোরেজ মালিকদেরকে একটি ঋণ পুরো তফসিল করার জন্য বিআরপিটি সার্কুলার 13 অনুযায়ী সুযোগ দিয়েছেন। এবং কিন্তু ব্যাংকগুলো অনেক ব্যাংক এই সার্কুলারটা মানছেন না, যেখানে বাংলাদেশ ব্যাংক বলছেন যে 10 বছর করে পুনঃতফসিল করতে হবে এবং 1 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হবে। আমাদের কাছে অভিযোগ এসেছে অনেক ব্যাংক 5 বছরের বেশি করেনি, কোনো ব্যাংক 3 বছরের বেশি করেনি, আবার কোনো ব্যাংক বলছে যে আপনার এটা ঋণ খেলাপি হয়নি, এই জন্য আপনি করতে পারবেন না। কিন্তু বিআরপিটি সার্কুলার 13 জুলাই যেটা আপনার প্রজ্ঞাপন হয়েছে, সেখানে বলা ছিল যে 30 জুন 2023 যেটি আপনার স্থিতি রয়েছে ব্যাংকের সুদের হার, সেই সুদটাকে ব্লক অ্যাকাউন্টে নিয়ে যেয়ে 10 বছর ঋণ পুনঃতফসিল করার জন্য। আজকে সকালে আমার কাছে একজন কোল্ড স্টোরেজ মালিক নর্থ বেঙ্গলে এসেছিলেন, উনি খুবই কান্নাকাটি করছেন যে আমি কোনোভাবে আমি চালাচ্ছিলাম, ব্যাংক আমাকে বললো যে আপনি ঋণ খেলাপি না হলে আমরা করব না, যার জন্য উনি ঠিকমতো কিস্তি দিতে না পারার কারণে ঋণ খেলাপি হয়েছে। কিন্তু এখন অ্যাপ্লিকেশন করার সেই প্রজ্ঞাপন অনুযায়ী সময় নেই। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় গভর্নর মহোদয় এবং সেন্ট্রাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিআরপিটিতে যিনি ডেপুটি গভর্নর মহোদয়ের দায়িত্বে আছেন, তার কাছে আমি খুবই বিনীতভাবে আমাদের এই কোল্ড স্টোরেজ মালিকদের হয়ে আমি আবেদন করব অন্তত অ্যাপ্লিকেশন করার জন্য আর 1 মাস সময় দেওয়া হোক, যাতে এইসব সিক প্রজেক্টগুলো
যেন ঋণ পুনঃতফসিল করে তারা অ্যাক্টিভ হতে পারে, ব্যাংকের দায় দেনা পরিশোধ করতে পারে, এবং তারা যেন ঋণ খেলাপি হিসেবে যেন বিবেচিত না হয়, এবং তাদের প্রজেক্টটা যেন চলে না যায়। অনেক কোল্ড মালিক রয়েছেন যারা একটি কোল্ড স্টোরেজের মালিক, এখান থেকে তার রুজি হয়, এখান থেকে কৃষিপণ্য সংরক্ষণ হয়, এবং এই কোল্ড স্টোরেজগুলোকে রক্ষা করার জন্য মাননীয় গভর্নর মহোদয়ের কাছে আমি আবার আবেদন জানাবো। আপনি মজুতদারির বিষয়টি আপনারা বরাবরই অস্বীকার করেন, কিন্তু এটি তো সত্য, আমরা যখন আলুর দাম বাড়লো 2023-এ, তখন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় হিমাগারগুলোতে গিয়ে সরকারের ঠিক করে দেওয়া দামে আলু বিক্রি করতে আপনাদেরকে চাপ দিয়েছে, এবং তারা তখন প্রমাণও পেয়েছে যে আপনারা বাড়তি দাম নিচ্ছেন। এটি জবাব দেবেন কিভাবে? শোনেন, এটা তো কোল্ড স্টোরেজে মজুত করতেই হবে, এটা কোনো অন্যায় কিছু না। এখন দাম বেশি দামে বিক্রি করছেন কিনা এটা বিষয় আছে। দেখুন, অর্থনীতিতে কিন্তু কখনো দাম ফিক্সড করে দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনার অর্থনীতি হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি 17 সালে দেখেন লস করেছে, তখন 1,20,00,000 মেট্রিক টন আলু উৎপন্ন হয়েছিল। আলু খাওয়ার লোক পাওয়া যাচ্ছিল না। আপনি দেখবেন সেই সময় 17 সাল, 13 সাল, 15 সালে আপনি পত্রিকাগুলো বাইর করে দেখবেন যে গরু আলু খাচ্ছে, গরুকে আলু খাওয়ানো হচ্ছে। কেন? কেনার কোনো লোক নেই। আমাদের দেশে 90 লক্ষ মেট্রিক টন আলু আমাদের প্রতি বছর প্রয়োজন। সেখানে যদি গত বছর আমাদের কৃষি অ্যাসোসিয়েশনের তথ্য মতে আমাদের আলু উৎপন্ন হয়েছিল 80 থেকে 85 লক্ষ মেট্রিক টন। এই যে যা চাহিদা তার চেয়েও 5 থেকে 10 লক্ষ মেট্রিক টন আপনার উৎপন্ন কম হয়েছে। যখনই সাপ্লাই কমে যাবে তখন কিন্তু যে কোনো পণ্যই হোক আপনার কিন্তু দাম বাড়বে। এটাকে আপনি জোর করে পুলিশ দিয়ে মোবাইল কোড করে এটাকে আপনি রক্ষা করতে পারবেন না। যখন আপনি সাপ্লাই বেড়ে যাবে, তখন আমি 13 সালে কথা বলছি, 15 সালে কথা বলছি, 17 সালে কথা বলছি, তখন আমাদের কোল্ড স্টোরেজ থেকে কৃষক ব্যবসায়ীরা আলু রেখে চলে গেছে। আমরা 100 টাকার দরে আলু, এক বস্তা আলু 85 কেজি আলু বিক্রি করেছি, অথচ 60 টাকার দাম ছিল সেই জুট ব্যাগটার দাম। তাহলে আপনি অতীতের সিনারিও বর্তমান সিনারিও যদি আপনি কম্পেয়ার করেন, তার কারণ কি? সেই সময় আলু উৎপন্ন ছিল 1,20,00,000 মেট্রিক টন, সারপ্লাস ছিল 30 লক্ষ মেট্রিক টন। মানুষ আলু সাপ্লাই বেশি ছিল, খায়নি। এখন আলুর উৎপন্ন যে কোনো কারণে হোক, জলবায়ু পরিবর্তনের কারণে হোক, এখন আলু উৎপন্ন কমে যাচ্ছে, যার ফলে আলু উৎপন্ন কম হচ্ছে। আমাদের এবছরও মনে হচ্ছে 25 থেকে 26 লক্ষ মেট্রিক টনের বেশি আলু আমাদের কোল্ড স্টোরে প্রিজার্ভ হবে না। এবার আলুর দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তার মানেটা কি? আপনি যখনই সাপ্লাই বাড়াতে পারবেন না, তখন আপনি দাম, সেটা যে কোনো পণ্যেরই হোক, সে আলু হোক বা খেজুর হোক বা গাজর হোক বা টমেটো হোক বা শাকসবজি হোক, সেটার দাম বাড়বেই। কেন আজকে মিটের কথা আসছে যে আমরা ব্রাজিল থেকে ইম্পোর্ট করি, এখানে আমরা সাপ্লাই দিতে পারছি না, যার জন্য 790 টাকা গরুর মাংসের দাম বাড়ছে। আমরা বলছি আমরা কোল্ড স্টোরেজ করতে চাই, মিট প্রসেসিং কোল্ড স্টোরেজ করতে চাই, যাতে আমরা ব্রাজিল থেকে মিট নিয়ে এসে আমরা 400 টাকায় মানুষকে দিতে পারি। আপনাকে সাপ্লাই যদি আপনি যে কোনোভাবে আপনার সাপ্লাই বাড়াতে হবে। সরকারের সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তো একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আপনারা সরকারকেও জিম্মি করে দাম বাড়ান, সরকার চাপ দিলে আপনারা বাজার থেকে আলু তুলে নেন। এটি তো তিনি বলেছেন। বিনীতভাবে আমি বলছি, মাননীয় মন্ত্রী মহোদয়, সাবেক মন্ত্রী মহোদয় খুবই সজ্জন ব্যক্তি, উনি কৃষিবিদ, উনি এই বিষয়ে অনেক এক্সপার্ট। আমার কাছে মনে হয় ওনার মন্ত্রণালয় ওনাকে যে তথ্য দিয়েছে, তথ্যটা সঠিক ছিল না, যার জন্য উনি হয়তো এরকম মন্তব্য করেছেন। এবং এটা আমি মনে করি মন্ত্রণালয়ের ব্যর্থতা। কেননা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের কর্মক্ষেত্রকে সরকারের কাছে ভালোভাবে তুলে ধরার জন্য তারা বলেছিল যে 1,04,00,000 মেট্রিক টন আলু উৎপন্ন হয়েছে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। সেটা 85 থেকে 90 লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হয়েছে। এবং আমাদের কোল্ড স্টোরেজে গত বছর 24 লক্ষ মেট্রিক টন আলু ছিল, সংগ্রহণ করা হয়েছিল। এবং প্রতি মাসে বাংলাদেশে 7 লক্ষ মেট্রিক টন আলু আপনার দরকার হয় ভোক্তাদের জন্য। একটি মানুষ মিনিমাম 87 গ্রাম আলু খেয়ে থাকে। তাহলে আপনি হিসাব করেন প্রতি মাসে কত, এই 20 কোটি লোকের জন্য কত পার্সেন্ট আলু দরকার। এবং আপনি দেখবেন আলুই কিন্তু এখনও সবচেয়ে সবজির মধ্যে, যে কোনো সবজির মধ্যে আলুর কিন্তু দাম মূল্য কম। এবং আলুর উৎপন্ন কীভাবে বেশি করে বৃদ্ধি করা যায়, এবং সেইভাবে কৃষি মন্ত্রণালয়কে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কাজ করতে হবে। এবং আলুর উৎপন্ন যদি আমরা 1,00,00,000 মেট্রিক টনের মধ্যে রাখতে না পারি, তাহলে আলুর দাম কখনোই আপনার স্বাভাবিক অবস্থা থাকবে না। আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আলাপ করব। প্রিয় দর্শক, আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমরা যাচ্ছি। বিরতির পরে এসে অতিথির সঙ্গে আরও আলাপ করবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি মোস্তফাজার চৌধুরী বাবু, তিনি বাংলাদেশ হিমাগার মালিক সমিতির সভাপতি। আপনি যেটি বলছিলেন কিছুটা, যে আলুর বাইরে তো আমরা সবজি ফল এগুলো সংরক্ষণ করার খুব সক্ষমতা তৈরি করতে পারিনি। আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা এদিকে কেন মনোযোগ দিচ্ছেন না? আমরা কোল্ড স্টোরেশন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই বিষয়ে কিন্তু মনোযোগ দিয়েছি, এবং আমরা গত বছর অক্টোবর মাসে চায়না নিম্বো সিটিতে আমরা কোল্ড চেইন একটা ফেয়ারে আমরা গিয়েছিলাম, এবং আগামী মাসে মে মাসের 16, 17, 18 তারিখে 3 দিন ব্যাপী বসুন্ধরা কনভেনশন সিটিতে একটি কোল্ড চেইন ফেয়ার হবে, এবং সেখানে 14টি দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন, এবং 180টা স্টল থাকবে, এবং সেখানে বিভিন্ন প্রযুক্তির মেশিনারিজ সেখানে প্রদর্শন করা হবে, এবং যারা নতুন উদ্যোক্তা আছেন এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো, যারা এই সেক্টরে বিজনেস করতে চান তাদেরকে আমরা আহ্বান জানাবো এখানে আসতে, এবং যারা এই বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো এই ফেয়ারে আসার জন্য। সেখানে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সম্ভবত ফেয়ারটি উদ্বোধন করবেন, এবং সেখানে আমরা কয়েকটি সেমিনার করব কোল্ড চেইন সম্বন্ধে। কোল্ড চেইনটা শুধু কিন্তু আলু প্রিজার্ভ কোল্ড স্টোরেজের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এর সঙ্গে আপনি যেটা বলছেন, আজকে আমরা এই যে রমজান মাসে দেখলাম আমরা তরমুজের দাম অনেক হয়ে গেছে, তার কিছুদিন 7 দিন পর শুনতেছি তরমুজের দাম কমে গেছে। তার কারণটা কি? এই তরমুজ সংরক্ষণের জন্য কোনো কোল্ড স্টোরেজ নাই। আমরা খেজুর এত দাম দেখিয়েছি, যখন রমজান মাস আসে তখন খেজুর আমরা ইম্পোর্ট করছি, ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, আমরা যখন দরকার তখন ইম্পোর্ট করছি, যার জন্য ভোক্তাদেরকে বেশি দামে খেতে হচ্ছে। সেই জন্য আমরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এবং কোল্ড স্টোরেজ করতে চাচ্ছি আমরা, এবং এই জন্য করতে চাচ্ছি সারা বছর ব্যাপী যদি আমরা খেজুর ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, আমরা তাহলে ভোক্তাদেরকে, বিশেষ করে রমজান বা বাংলাদেশে 90 লক্ষ মেট্রিক টনের মতো আপনার খেজুরের চাহিদা, 45 লক্ষ মেট্রিক টন শুধু রমজান মাসেই রাখে। তা আমরা যদি এই ধরনের ছোটো ছোটো খেজুরের কোল্ড স্টোরেজ করতে পারি, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ আমরা করতে পারি। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন উদ্যোক্তা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করছেন, এবং আপনি দেখবেন যে যাত্রাবাড়ি পার সাইডবোর্ড এরিয়া যেটা রয়েছেন, বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী সেখানে একটি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করছেন, চিটাগাঙ্গে করছেন, এবং বিশেষ করে পোর্টগুলোতে, চিটাগাং পোর্ট, মংলা পোর্ট, ল্যান্ড পোর্ট যেগুলো আছে সেগুলোতে যদি আমরা এই ধরনের মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করতে পারি, যেখানে ফ্রুট, যেমন ইন্ডিয়া থেকে ফ্রুট আসছে, ভুটান থেকে আসছে, বা আমরা এগুলো সেখানে, এবং এখানে আরেকটা দেখেন খাদ্য নিরাপত্তার বিষয় রয়েছে। আমরা দেখবেন আপনি যে কোনো যাবেন, আপনার কমলা কিন্তু ঠিক আছে, আপনার আঙ্গুর কিন্তু ঠিক আছে, আপনার কিন্তু আনার ঠিক আছে, কিন্তু এগুলো কী করছে, ফরমালিন প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে, ওরে এগুলোকে আছে, এতে কিন্তু এটা আমার শরীরের জন্য ক্ষতিকর, হ্যাজার্ড, এখান থেকে অনেক ধরনের রোগ হতে পারে, মারাত্মক ক্যান্সার রোগ হতে পারে। যদি আমরা এই ধরনের কোল্ড স্টোরেজ করতে পারি তাহলে খাদ্য নিরাপত্তা, ফুড সেফটি বলতে হবে, সেখানে আমরা ভোক্তাদেরকে এই প্রিজারভেটিভ ইউজ করে বা ফরমালিন ইউজ করে এইসব ফলমূল যাতে না দেওয়া যায়, এই ধরনের ছোটো ছোটো কোল্ড স্টোরেজগুলো যদি আমরা করতে পারি বিভিন্ন ল্যান্ডপোর্টে, এবং ঢাকার যেসব, বাংলাদেশের বিশেষ করে যেসব বড় বড় হোলসেল মার্কেট রয়েছে, যেমন শ্যামবাজারে আপনি দেখবেন আমাদের 2টি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ রয়েছে। আমরা যদি বড় বড় আর যেখানে রয়েছে তার পাশে দিয়ে ছোটো ছোটো আমরা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করার জন্য উদ্যোগ নিচ্ছি আমরা। সেখানে যদি রাখা যায় তাহলে আমরা ভোক্তাদেরকে কম মূল্যে এবং সঠিক এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আমরা ফ্রুট ভেজিটেবল দিতে পারি। এবং এই জন্য সরকারকে, যেহেতু এই ফ্রুট ভেজিটেবল আলুর মতন 6 মাস রাখা যায় না, 9 মাস রাখা যায় না, সেই জন্য এই ফ্রুট ভেজিটেবল এবং মিট, আমরা মিট কথা বারবার বলছি, আমি মিট এবং ফিশ এইসব কোল্ড স্টোরেজ যারা করবেন তাদেরকে কম মূল্য সুদে তাদের টাকা দিতে হবে। এই জন্য একটি মনে করেন ঢ্যাঁড়স কিংবা একটা ভেজিটেবল আমি মহস্তানগড় থেকে কিংবা নরসিংদী থেকে নিয়ে আসলাম, পরিবহন করে নিয়ে আসবো, আমাকে রেফ্রিজারেটর ভ্যানে করে নিয়ে আসতে হবে, শুধু পেকিং হবে, প্যাকেজিং হবে, আমার কোল্ড স্টোরেজে থাকবে, পরের দিনই মার্কেটে চলে যাবে। এটা খুব স্বল্প সময়ের জন্য কোল্ড স্টোরেজ থাকবে, 2 দিন 4 দিন বা 7 দিন, বাইরে হবে, আবার আসবে, আবার বিক্রি হবে। এবং আমরা পোর্টেবল কোল্ড স্টোরেজের কথা বলছি। সার্ভের পররাষ্ট্রমন্ত্রী যখন গত বছর 23-22 সালে এসেছিল, তাদের সঙ্গে কথা হচ্ছে পোর্টেবল কোল্ড স্টোরেজ। এই যে মনে করেন সকালবেলায় যে সবজিটার দাম আপনার কারণ বাজারে কম থাকে এবং ফ্রেশ থাকে, সেইটা আপনি বিকেল 4টার সময় গেলে দেখবেন যে রৌদ্রের তাপে, বৃষ্টিতে সেই ভেজিটেবলটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেটাকে বেশি দামে বিক্রি করতে। আমার পোর্টেবল কোল্ড স্টোরেজ যদি থাকে, আমরা সেখানে যে ভেজিটেবলগুলো বিক্রি করতে পারি, তাহলে আপনার এগুলো সঠিক মানের এবং ফ্রেশ আমরা দিতে পারি। এবং এইখানেই চলে আসতেছে এসএমই। এই জন্য
পোর্টেবল কোল্ড স্টোরেজ কিংবা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এগুলো করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। এর জন্য আলাদা একটা কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা বাণিজ্য সচিব মহোদয়কে আমরা প্রস্তাব রেখেছি যে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ এবং মৎস্য মন্ত্রণালয় মিলে পাঁচটি একটি কমিটি করা হোক, যেখানে এই কোল্ড চেইনকে এবং এই নতুন এই ধরনের কোল্ড স্টোরেজ স্থাপনের ব্যাপারে একটি দিক নির্দেশনা পথনকশা যাতে আমরা সরকারকে দিতে পারি, সেই অনুযায়ী যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই দেশের ভোক্তাদেরকে আমরা সঠিক মানের কম মূল্যে বিভিন্ন ধরনের ফ্রুট, ভেজিটেবল, মিট, ফিশ এবং খেজুর আমরা দিতে পারবো। সরকারের সঙ্গে এইগুলো নিয়ে কি আপনাদের কোনো আলোচনা চলছে? আমরা এই ব্যাপারে উদ্যোগ তো নিতে হবে সরকারকে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়কে আমরা ডিসেম্বর মাসে এই প্রস্তাব দিয়েছি। আমরা মনে হয় সরকার যদি উদ্যোগ নেয়, আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যেসব ফরেনার আমাদের কাউন্টার পার্ট রয়েছে তাদের এক্সপার্ট সহ আমরা সরকারকে আমাদের মেধা এবং আমাদের কনসালটেন্সি, আমাদের নিজস্ব উদ্যোগে সরকারকে আমরা ফিডব্যাক দিতে পারবো এবং এই সরকারকে তো উদ্যোগ করে পথনকশা দেখাতে হবে, তাহলে ব্যবসায়ীরা, নতুন উদ্যোক্তারা এগিয়ে আসবে। মুস্তফা আজাদ, আপনাকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ হিমাগার খাত নিয়ে কথা বললাম। এ খাতের উদ্যোক্তা, পুরনো উদ্যোক্তা মুস্তফা আজাদ চৌধুরী বাবু যেটি বললেন যে এই খাতের প্রসারের জন্য সরকারি নীতি সহায়তা দরকার, একই সঙ্গে এই খাতে যারা উদ্যোক্তারা তারা যাতে ব্যাংক থেকে সব ধরনের সহযোগিতা পায় এবং ব্যাংক ঋণের সুদহার নিয়ে তিনি উদ্বেগের কথা জানালেন। আমরাও প্রত্যাশা করব কেন্দ্রীয় ব্যাংক এটি বিবেচনা করবে। আজ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।